সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা প্রথম অধ্যায় আলোচনা করছিলাম ল্যাবের নিরাপদ ব্যবহার। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, যেই টপিকটি থেকে পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে এবং কিছুটা টেকনিক্যাল টপিক, গাণিতিক রিলেটেড টপিক। সো তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটি করবে, আশা করি তোমাদের উপকার হবে। আজকে আমরা আলোচনা করব ব্যালেন্স নিয়ে। ব্যালেন্স মানে হচ্ছে আমরা ল্যাবে যখন কোনো কেমিক্যালস পরিমাপ করে থাকি, তখন সেই পরিমাপের জন্য এই ব্যালেন্স জিনিসটি ব্যবহার করে থাকি। সহজ ভাষায় বলতে গেলে আমরা বাজারে গেলে যেমন কোনো কিছু কেনার সময় ওজন করে থাকে ওই দোকানদার, এখানেও ওই ওজন করার বিষয়টাকে আমরা বলছি ব্যালেন্স। এই জিনিসটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিজিটাল ব্যালেন্স, একটা হচ্ছে অ্যানালগ ব্যালেন্স। অ্যানালগ ব্যালেন্স নিয়ে আমরা প্রথমত আলোচনা করতে চাচ্ছি। অ্যানালগ ব্যালেন্সের মধ্যে ল্যাবে সবচেয়ে বেশি যে ব্যালেন্সটি ব্যবহার করা হয় তাকে বলা হয় পল বোঙ্গে ব্যালেন্স। বিজ্ঞানী পলের নাম অনুযায়ী এটিকে পল বোঙ্গে ব্যালেন্স বলা হয়। তাহলে আমরা আলোচনা করব পল বোঙ্গে ব্যালেন্স। PAUL, পল, BUNGE, বোঙ্গে ব্যালেন্স। এখন এই ব্যালেন্সের ক্ষেত্রে প্রথমে আমাদের যে টার্মটি জানা উচিত সেটি হচ্ছে সূক্ষ্মতা। সূক্ষ্মতা বলতে বোঝায় যে দশমিকের পরে আমরা কত ডিজিট পর্যন্ত গ্রামে কোনো একটি ব্যালেন্স দ্বারা সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারি। যেমন যদি বলা হয় কোনো একটি ব্যালেন্সের সূক্ষ্মতা 0.0001 গ্রাম, খেয়াল করো 0.0001 গ্রাম, তার মানে হচ্ছে দশমিকের পর তুমি সেই ব্যালেন্স দিয়ে 4 ডিজিট পর্যন্ত সূক্ষ্মভাবে গ্রামে পরিমাপ করতে পারবে। উল্টাভাবে বললে 4 ডিজিট ব্যালেন্সের সূক্ষ্মতা কত, সেটি হচ্ছে 0.0001 গ্রাম। আমরা যে পলবঙ্গী ব্যালেন্স নিয়ে আলোচনা করব, সেই পলবঙ্গী ব্যালেন্সের ক্ষেত্রে সূক্ষ্মতা হচ্ছে এই 0.0001 গ্রাম, অর্থাৎ দশমিকের পরে 4 ডিজিট পর্যন্ত আমরা সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারবো। প্রাসঙ্গিকভাবে বলে রাখি, আমরা কিন্তু ল্যাবে মিলিগ্রাম এই এককটিও ব্যবহার করে থাকি এবং আমাদের যেই বাটখারাগুলো আছে সেই বাটখারাগুলোর ক্ষেত্রে মিলিগ্রামের বাটখারা আমরা দেখতে পাই। সো তোমরা নিশ্চয়ই জানো, তারপরে একটু স্মরণ করে দিচ্ছি, 1000 মিলিগ্রামে হচ্ছে 1 গ্রাম। তার মানে এটাকে পরীক্ষায় অনেক সময় অবজেক্টিভে তোমাকে গ্রামে না দিয়ে মিলিগ্রামে দিতে পারে। অর্থাৎ যদি বলে যে 4 ডিজিট ব্যালেন্সের সূক্ষ্মতা নিচের কোনটি, এবং সেখানে যদি গ্রামে অপশন না থেকে বা গ্রামের সঠিক অপশনটি না থেকে মিলিগ্রামের অপশন সঠিকটি থাকে, তাহলে সেটি ব্যবহার করতে হবে। যেমন এই ক্ষেত্রে দেখো, এটিকে যদি আমরা মিলিগ্রামে নিতে চাই তাহলে 1000 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে। 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা আলটিমেটলি সেটাকে এভাবে মিলিগ্রামেও পেতে পারি। এছাড়া প্রশ্ন যদি আরেকটু কঠিনভাবে অবজেক্টিভে দেওয়ার চেষ্টা করে, সেটা মাইক্রোগ্রামও দিতে পারে, তবে মাইক্রোগ্রামে সাধারণত দেয় না। তারপর আমি একটু বলে রাখি, 1000 মাইক্রোগ্রাম সমান হচ্ছে 1 মিলিগ্রাম। তো এটাকে যদি আমরা মাইক্রোগ্রামে নেওয়ার চেষ্টা করি তাহলে আসবে 100 মাইক্রোগ্রাম। তো যাই হোক, আমরা সূক্ষ্মতার বিষয়টি নিয়ে আলোচনা করলাম। এবার মূল আলোচনায় চলে যাই, পলবঙ্গ ব্যালেন্সের ঘটন কিংবা এটিতে কিভাবে কাজ করা হয়। প্রাথমিকভাবে একটু বলে রাখি, এটি দেখতে অনেকটা বাজারে আমরা যেই আগের দিনের দাড়িপাল্লাগুলো দেখতাম, সেই দাড়িপাল্লার মতো দেখতে অনেকটা, অর্থাৎ দুইটা পাল্লা থাকে। তবে বাজারের দাড়িপাল্লার সাথে এটার একটা বেসিক পার্থক্য আছে। সো আমরা প্রথমে একটু পলবঙ্গে ব্যালেন্সটা দেখতে কেমন তার একটি চিত্র দেখার চেষ্টা করি। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে একটি ইমেজ দেখাচ্ছি, দেখো এটি হচ্ছে একটি টিপিক্যাল পলবঙ্গে ব্যালেন্স। আমি ঠিক শিওর না তোমরা কতটুকু বুঝতে পারছো, খেয়াল করো, এটি হচ্ছে একটি পলবঙ্গে ব্যালেন্স। আচ্ছা, এখানে দেখো, এটা বাজারের যেই দাড়িপাল্লাগুলো আছে দেখতে অনেকটা সেই রকমই। এখানে দুইটা বাটখারা আছে, দুইটা পাল্লা আছে, কিন্তু এটার মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে এইখানে উপরে দেখো একটা স্কেল আছে, উপরে একটা স্কেল আছে। শিক্ষার্থীরা দেখো যে উপরে একটা ছোট্ট একটা স্কেল আছে, এই স্কেলটাই হচ্ছে পলবঙ্গী ব্যালেন্সের একটা বিশেষত্ব।
ঠিক আছে, আমি যদি একটু বলি, দেখো এই যে উপরের যে স্কেলটা, এই স্কেলটা থাকার কারণেই দশমিকের পরে 4 ডিজিট পর্যন্ত আমরা পরিমাপ করতে পারি। আর বাজারের দাঁড়িপাল্লার মতোই দেখতে। পাশাপাশি এখানে আরেকটা জিনিস দেখো, নিচে ছোট্ট একটা স্কেল আছে, একটু জুম হয়েছে, দেখো এই যে ছোট্ট একটা স্কেল, এইটাতে যখন ঠিক মাঝখানে কাঁটাটা থাকবে তখন আমার দুই পাশে ব্যালেন্স হবে। অর্থাৎ দাঁড়িপাল্লার ক্ষেত্রে যেটা হয়, এই কাঁটাটা থাকে উপরে, কিন্তু এইখানে এই কাঁটাটা থাকবে নিচে। কেন? কারণ হচ্ছে এই যে এখানে উপরে দেখো একটা স্কেল আছে, সেই স্কেলটার মধ্যে আমার 10টা বড় ঘর সাধারণত থাকে এবং প্রতিটা বড় ঘরের মধ্যে আবার 10টা ছোট ছোট ঘর থাকে। তার মানে টোটাল ঘরের সংখ্যা হচ্ছে 100। সো দাঁড়িপাল্লাটি সম্পর্কে আমরা একটা আইডিয়া দিলাম। এখন আমরা বোর্ডে চলে যাব। বোর্ডে গিয়ে আমরা বিষয়টি ডিটেল আলোচনা করব। বেসিক পার্থক্য হচ্ছে মূল দাঁড়িপাল্লার সাথে মূল দাঁড়িপাল্লার কাঁটাটা থাকে উপরে আর এটার পাল্লাটা থাকবে নিচে, যেখানেও একটা ছোট স্কেল আছে। আর উপরের যে স্কেলটা সেটাকে বলে প্রধান স্কেল, যেটাতে টোটাল 100টা ঘর থাকে, আর নিচেরটা হচ্ছে একটা সহকারী স্কেল। এটাকে ওইভাবে আমরা নামকরণ করব না। আরেকটা জিনিস একটু বলে নেই, এই যে প্রধান স্কেল যেটা দেখতে পাচ্ছ, এই প্রধান স্কেলের এই জায়গায় ছোট্ট একটা প্লাটিনাম কিংবা গোল্ডের লুপ থাকে। ওই লুপটাকে আমরা চাইলে প্রধান স্কেল বরাবর বাম দিক থেকে ডান দিকে ফরওয়ার্ড করতে পারবো। এখানে সেটা দেখাচ্ছে না, এটা বাম দিক থেকে ডান দিকে আমরা এই লুপটাকে ফরওয়ার্ড করতে পারবো। তো ঠিক আছে, আমরা একটু বেসিক বিষয়টা দেখলাম। এবার আমরা মূল আলোচনায় চলে যাই। দেখো, আমরা ল্যাবে যেই আলোচনা ওজনগুলো করে থাকি সেগুলো সাধারণত খুবই ক্ষুদ্র মানের ক্ষুদ্র ভর আমরা পরিমাপ করে থাকি। যেমন ধরো যে আমরা যদি সেমি মাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতিতে যাই, সেখানে সাধারণত 1 গ্রাম কিংবা তার চেয়েও কম, অ্যাকচুয়ালি 1 গ্রাম না, আরও কম, ধরো সেটা 100 মিলিগ্রাম বা 50 মিলিগ্রামের মতো হয়তো আমরা পরিমাপ করে থাকি। আর ম্যাক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতির ক্ষেত্রে আমরা হয়তো 1, 1.5 বা 2 গ্রাম পর্যন্ত পরিমাপ করতে থাকি। এখন কথা হচ্ছে, এই পরিমাপের ক্ষেত্রে তার সূক্ষ্মতাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ তুমি কোনো একটি বস্তুর ভর যখন পরিমাপ করছো, সেই বস্তুর ভরটি যত অ্যাকুরেট হবে, তোমার সেই বস্তুর ভর থেকে তৈরিকৃত কোনো দ্রবণের ঘনমাত্রাটি তত অ্যাকুরেট হবে। এখন এই অ্যাকুরেসির জন্য আমাকে কি করতে হবে? অ্যাকুরেসির জন্য আমাকে অবশ্যই দশমিকের পর যতটা বেশি সংখ্যক ঘর নেওয়া যায় তত সেটা অ্যাকুরেটলি করা যাবে। আর যত অ্যাকুরেটলি করা যাবে তত আমার মোলার ঘনমাত্রা কিংবা অন্যান্য পরিমাপ কিংবা অন্যান্য ক্যালকুলেশনগুলো ইজি হবে কিংবা অ্যাকুরেট হবে। আচ্ছা, এখন ধরো আমি জাস্ট একটা মান নিয়ে নিচ্ছি, কোনো একটা বস্তুর ভর, কথার কথা যে 1.6125 গ্রাম। 1.6125 গ্রাম এটি হচ্ছে কোনো একটি বস্তুর ভর দশমিকের পরে 4 ডিজিট পর্যন্ত সূক্ষ্মভাবে এত। এটি আমরা যদি নর্মাল অ্যানালগ ব্যালেন্স দিয়ে পরিমাপ করতে চাই তাহলে আমরা কিভাবে করব? আগেই বলে রাখি, নর্মাল অ্যানালগ ব্যালেন্স দিয়ে কিন্তু এটি দশমিকের পরে 4 ডিজিট পর্যন্ত পরিমাপ করা যায় না। আমরা ল্যাবে যেই বাটখারাগুলো সাধারণত পেয়ে থাকি সেগুলো তোমার সেটা 50 গ্রামের হতে পারে, 20 গ্রাম হতে পারে, 10 গ্রাম হতে পারে, তারপর হচ্ছে 5 গ্রাম, 2 গ্রাম, 1 গ্রাম, তারপর হচ্ছে 500 মিলিগ্রাম। দেখো মিলিগ্রাম, আমরা একটু আগে বলেছি 1000 মিলিগ্রামে হচ্ছে 1 গ্রাম। তারপরে হতে পারে 200 মিলিগ্রামের, হতে পারে 100 মিলিগ্রামের, 50 মিলিগ্রামের হতে পারে। আমরা যদি আরও ছোটোর দিকে যাই, 20 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম, 5 মিলিগ্রাম এবং 1 মিলিগ্রাম। সো নর্মালি আমাদের ল্যাবে যে ব্যালেন্সগুলো আছে সেই ব্যালেন্সগুলোতে এই ধরনের বাটখারাগুলো আমরা দেখতে পাই। এখন তুমি যদি 1.6125 গ্রামকে পরিমাপ করতে চাও তাহলে আমাকে পিক করতে হবে কোনটি? আমাকে 1 গ্রামের একটি বাটখারা পিক করতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি কি দাঁড়ায় দেখি। তাহলে 1 গ্রামেরটা আমি দশমিকের পরে 4 ডিজিট যদি লিখি তাহলে 1.0000 গ্রাম। এরপর আমাকে পিক করতে হবে কত? 500 মিলিগ্রামের একটি বাটখারা পিক করতে হবে। তাহলে 500 মিলিগ্রামটাকে যদি আমরা গ্রামে নিয়ে থাকি তাহলে হবে 0.5, তাহলে 0.5000 গ্রাম।
এরপর আমাকে পিক করতে হবে, দেখো আরও একটি 100 মিলিগ্রামের একটি বাটখারা পিক করতে হবে। তাহলে এটা আসবে 0.1000 গ্রাম। তাহলে দেখো আমার কত হলো, 1.6 হলো, আমার 1.6 এই পর্যন্ত হয়ে গেল। এইবার দেখো দ্বিতীয় ঘরটাতে আছে 1, তাহলে 1-এর জন্য আমরা কত করব? আমরা যদি একটু ভালো করে খেয়াল করো, আমরা যদি এখানে আবার 100 নিতে চাই তাহলে কিন্তু 0.1 হয়ে যাবে। তাহলে 0.1 যদি হয়ে যায় তাহলে কিন্তু আমার এটা 1.7 হয়ে যাবে, তার মানে হচ্ছে না। ওকে, তাহলে এবার আমরা যদি এখানে 10 মিলিগ্রামের একটা নেই, 10 মিলিগ্রাম, তাহলে হচ্ছে 0.0100 গ্রাম। প্রাসঙ্গিকভাবে বলে রাখি, 10 মিলিগ্রাম 20 মিলিগ্রাম এই ব্যালেন্স, এই বাটখারাগুলো কিন্তু খুবই সেন্সিটিভ। অর্থাৎ তুমি যখন কোনো বস্তুকে পরিমাপের জন্য এই বাটখারাগুলো ব্যবহার করবে, এটা কিন্তু পাল্লাগুলো খুব ছোট বাটখারা প্লেস করলে অল্পতেই সে মুভ করে, অনেক সময় ধৈর্যচ্যুতি হতে পারে। সেই ক্ষেত্রে এটা করতে কিন্তু বেশ সময় লাগে। অ্যানালগ ব্যালেন্সের এটি হচ্ছে একটি অন্যতম দুর্বলতা, যে অ্যানালগ ব্যালেন্সের ক্ষেত্রে আমাকে খুব ধৈর্য নিয়ে কাজটি করতে হয়, কিন্তু ডিজিটাল ব্যালেন্সের ক্ষেত্রে এই প্রবলেমটি তুলনামূলকভাবে নাই বললেই চলে। তো যাই হোক, আমরা আলোচনায় চলে যাই। তাহলে দেখো আমার এখানে কত আসছে, 1.61 পর্যন্ত আমাদের হয়ে গেল। এইবার দেখো আমার আছে 2.5। এখন এই 2.5 যেটি, সেটি কিন্তু অ্যাকচুয়ালি এখানে পরিমাপ করাটা একটু টাফ। তুমি দেখো আমার এখানে 2.5 আছে। আমি যদি আরেকটু ক্যালকুলেশনে বলি, দেখো 1 মিলিগ্রাম যেটা, সেটাকে যদি আমরা গ্রামে নেই তাহলে হয় এত গ্রাম, 1/1000। ঠিক আছে, তাহলে 1/1000টা হচ্ছে 0.001 গ্রাম। তার মানে দশমিকের পরে তৃতীয় ডিজিটে তুমি নিতে পারছো। তাহলে তৃতীয় ডিজিটে তুমি নিতে পারছো কত, 001। অর্থাৎ আমি যদি 1 মিলিগ্রামের 2টা নিয়ে থাকি, 2টা 1 মিলিগ্রাম নেই, হ্যাঁ, 1 মিলিগ্রাম 2টি ইন্টু 2, তাহলে আমার আসে 0.0020 গ্রাম। শিক্ষার্থীরা খেয়াল করো, আমার কিন্তু যত ধরনের সম্ভাবনা ছিল সবগুলো আমরা ব্যবহার করে ফেলেছি আমাদের ট্রেডিশনাল বাটখারার মাধ্যমে, কারণ 1 মিলিগ্রামের চেয়ে ছোট বাটখারা হয় না। তাহলে আমি কতটুকু পরিমাপ করতে পারলাম? আমি এখানে পরিমাপ করতে পারছি 1.612। তার মানে খেয়াল করো, এই যে 5 দশমিকের পরে যে চতুর্থ ডিজিটটি ছিল, এই ডিজিটের পরিমাপ কিন্তু নর্মাল অ্যানালগ ব্যালেন্সের মাধ্যমে করা সম্ভব নয়। দিস ইজ দ্য পয়েন্ট। কেন পলভঙ্গি ব্যালেন্স আসলো, এই কথাগুলো বইয়ে হয়তো ওইভাবে পাবে না। আমি প্রেক্ষাপটটা আলোচনা করলাম যে কেন পলভঙ্গি ব্যালেন্সের প্রয়োজন দশমিকের পরে 4 ডিজিট পর্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করার জন্য। উইদাউট পলভঙ্গি ব্যালেন্স আমরা দশমিকের পর 3 ডিজিট পর্যন্ত সূক্ষ্মভাবে গ্রামে পরিমাপ করতে পারি। এখন তুমি বলতে পারো যে সেই ক্ষেত্রে পলভঙ্গি ব্যালেন্সের সাথে নর্মাল ব্যালেন্সের বেসিক পার্থক্যটা তাহলে কোথায়? তুমি চাইলে নর্মাল ব্যালেন্সকে পলভঙ্গি ব্যালেন্সের সাথে কনভার্ট করতে পারো। সেক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে, ওই যে উপরে যে আমরা চিত্রে একটু আগে দেখেছিলাম যে একটি স্কেল ব্যবহার করতে হবে। সেই স্কেলটি সাধারণত 10টা ঘর থাকে এবং প্রতিটা ঘরের মধ্যে আবার ছোট করে 10টা ভাগ থাকে। তার মানে এই স্কেলটি দেখতে অ্যাকচুয়ালি নর্মাল আমরা যে স্কেল ব্যবহার করি সেরকমই হয়ে থাকে। আমাদের বাসায় যে আমরা স্কেলগুলো ব্যবহার করে থাকি, এরকম তোমার 10টা ভাগ থাকে, এরকম 1 2 3 4, যেমন আমি এখানে 5টা ভাগ দেখালাম। আবার প্রতিটা ভাগের মধ্যে মাঝখানে একটু বড় করে একটা কাটা থাকে, আর এর মধ্যে আবার 5টা করে থাকে। তার মানে 1 2 3 4 5, 1 2 3 4 5। এইভাবে প্রধান স্কেলের মধ্যে আমার সর্বমোট 10 × 10 বা 100টি ক্ষুদ্রতর ভাগ থাকে। শব্দগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। প্রধান স্কেলের প্রধান ভাগ সংখ্যা হচ্ছে 10টি, প্রতিটি প্রধান ভাগে ক্ষুদ্রতর ভাগ সংখ্যা হচ্ছে 10টি। অর্থাৎ প্রধান স্কেলের সর্বমোট ক্ষুদ্রতর ভাগ সংখ্যা হচ্ছে 100টি। কাজেই প্রশ্ন কিভাবে বলছে, কি ক্ষুদ্রতম ভাগ সংখ্যা বলছে নাকি প্রধান ভাগ সংখ্যা বলছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। এই ক্ষেত্রে ট্রিকি কোশ্চেন হতে পারে।
এবার আসি, এটা কি সবসময় 100টা ভাগ হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আছে? ট্রেডিশনালি 100টা ভাগ থাকে, 10×100। তবে তার চেয়ে কমও থাকতে পারে, 50টা ভাগও থাকতে পারে। ঠিক আছে, যে হয়তো প্রধান ভাগ হচ্ছে 10টা, আর প্রতি প্রধান ভাগের মধ্যে হচ্ছে আবার ক্ষুদ্রতর ভাগ হচ্ছে 5টা, সেটা হচ্ছে 50টা হবে, 5×50। শিক্ষার্থীরা, প্রশ্ন যদি মেনশন করা না থাকে তাহলে আমরা ধরে নিব 10×10 বা 100টা। যদি ক্ষুদ্রতর ভাগের সংখ্যা 100-র চেয়ে অন্যরকম কোনো ভ্যালু হয় তাহলে অবশ্যই প্রশ্নে মেনশন করা থাকবে। এই বিষয়টি মনে রাখবে যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগ সংখ্যা যদি 100-র চেয়ে অন্য কোনো ভ্যালু হয় অবশ্যই প্রশ্নে সেটা মেনশন করা থাকবে। ওকে, এইবার আমরা আসি, সেই যে প্রধান স্কেল যেটা দেখলাম সেটার মধ্যে একটা লুপ থাকে, উপরে ছোট্ট একটা লুপ থাকে। সেই লুপটা একদম আংটার মতো একটা লুপ। হ্যাঁ, আংটার মতো এটা এভাবে মুভ করতে পারে। এই যে আংটার মধ্যে যে ছোট্ট লুপ বলা হয়, এটাকে লুপ, LOOP, লুপ। এই লুপটা সাধারণত গোল্ড অথবা প্লাটিনামের পাতের হয়ে থাকে সাধারণত। কেন গোল্ড অথবা প্লাটিনামের পাতে সাধারণত হয়ে থাকে? কারণ হচ্ছে যে এরা খুবই নিষ্ক্রিয় টাইপের ধাতু। অন্যান্য ধাতু, যেমন আমি যদি লোহা ব্যবহার করি তাহলে একটা প্রবলেম হতে পারে যে লোহা আমার জং ধরে যেতে পারে। খেয়াল করো, খুব সূক্ষ্ম প্রশ্ন, লোহা যদি জং ধরে যায় অর্থাৎ মরিচা পড়ে তাহলে কিন্তু তার ওয়েটটা চেঞ্জ হয়ে যাবে। এই লুপটা কিন্তু এক ধরনের ওয়েটের মতো কাজ করছে। তাই এমন কোনো ধাতু ব্যবহার করা যাবে না যেটা ব্যবহার করলে সেটা কিছুদিন পরে তার ওয়েট চেঞ্জ হয়ে যেতে পারে। তাই আমরা গোল্ড কিংবা প্লাটিনামকে ব্যবহার করতে পারি। তবে কোনো কোনো বইতে অ্যালুমিনিয়ামের কথা বলা আছে, চাইলে তুমি অ্যালুমিনিয়ামটাও ব্যবহার করতে পারো। সাধারণত অ্যালুমিনিয়ামটাও অনেক বেশি রাস্টিং ফ্রি এবং সেটা অনেক দিন ইউজ করা যায় উইদাউট এনি হ্যাসেল বা উইদাউট এনি চেঞ্জ ইন দ্য মাস অফ দ্য মেটাল। তো যাই হোক, আমরা এখানে একটা লুপ ব্যবহার করব, যেই লুপটাকে আমরা নাম দিয়েছি রাইডার। তার মানে আমাদের এখানে কি লাগবে, আমি একটু উপরে লিখছি, খেয়াল করো। আমরা এখানে ব্যবহার করব একটি রাইডার, RIDER, রাইডার। তাহলে এই রাইডারটা কি করবে, বাম দিক থেকে, আচ্ছা এখানে আরেকটি কথা বলে রাখি, আমরা যে পাল্লা ব্যবহার করছি এই পাল্লার ক্ষেত্রে সাধারণত খেয়াল রাখবে, এটা হচ্ছে বাম, এটা হচ্ছে ডান। বাম দিকের যে পাল্লাটা আছে তার ঠিক উপরে যে প্রধান স্কেলটা আছে, অর্থাৎ এখানে প্রধান স্কেল, এখানে বাম দিকের পাল্লা, প্রধান স্কেলের সবচেয়ে শূন্য দাগটা অর্থাৎ সব বামের যে দাগটা, সেই দাগের বরাবর রাইডারটা সাধারণত থাকে। আবার বলছি, রাইডার থাকে বাম দিকে আর অজানা বস্তু থাকে ডান দিকে। এটি কিন্তু পরীক্ষা প্রশ্নের সময় আসতে পারে। তাহলে রাইডার আর অজানা বস্তু হচ্ছে অপোজিটে থাকে। অজানা, দুঃখিত আমি উল্টো কথা বলে ফেলেছি, রাইডার থাকে বাম দিকে, রাইডারের ঠিক নিচে থাকে অজানা বস্তু। রাইডারটি যায় হচ্ছে ডান দিকে, ডান দিকে থাকে এই বাটখারাগুলো। তার মানে রাইডারের গন্তব্য কোথায়, রাইডারের গন্তব্য হচ্ছে বাটখারার দিকে। যেহেতু রাইডারের গন্তব্য হচ্ছে বাটখারার দিকে, তার মানে রাইডার ইটসেলফ অ্যাক্টস অ্যাজ এ ওয়েট। এইটা একটা ওয়েটের মতো কাজ করে বা বাটখারার মতো কাজ করে। ঠিক আছে, তাহলে কথাটা কি দাঁড়ালো, পলবঙ্গে ব্যালেন্সে আমরা বিভিন্ন ভরের বাটখারা ব্যবহার করব প্লাস রাইডার ব্যবহার করব, যে রাইডারটিও হচ্ছে এক ধরনের বাটখারা। রাইডারের অবস্থান এবং বাটখারার অবস্থান থাকবে অপোজিটে। যারা একটু বেশি চিন্তা করো তাদের জন্য একটি প্রশ্ন রেখে গেলাম। আমি বলেছি যে বাম দিকে থাকে হচ্ছে কে, রাইডার, ডান দিকে থাকে হচ্ছে বাটখারা। উল্টাটা করা সম্ভব কিনা বা উল্টাটা করে পরিমাপ করা সম্ভব কিনা, যারা একটু চিন্তা করতে ইচ্ছুক তারা চিন্তা করো, চিন্তা করে কমেন্টে আমাকে উত্তরটা জানাবে। তো যাই হোক, আমরা আলোচনায় চলে যাই। তাহলে বাম দিকে থাকবে রাইডার, নিচে থাকবে অজানা বস্তু, ডান দিকে থাকবে বাটখারাগুলো। এখন রাইডারটা তুমি যতই ডান দিকে আনবে ততই কিন্তু আমার কিছু ওজন বাটখারার সাথে অ্যাড হবে এবং অজানা বস্তু থেকে কিছু ওজন বিয়োগ হবে।
প্রথমে রাইডারটাকে রাখা হয়েছে অজানা বস্তুর উপরে। তাহলে এখানে কথাটা কি দাঁড়ালো, যতই ডান দিকে রাইডার আনবো রাইডারের সেম পরিমাণ ওজন অজানা বস্তু থেকে বিয়োগ হবে এবং বাটখারার সাথে যোগ হবে। সেজন্য আমরা যখন রাইডার ধ্রুবক ব্যবহার করব তখন 2 দিয়ে একটা মাল্টিপ্লিকেশন করব, সূত্রের মধ্যে একটা 2 আছে। তাহলে বিষয়টা হচ্ছে এরকম, রাইডার ধ্রুবক বলে আমরা একটা টার্ম পাবো, রাইডার কনস্ট্যান্ট। রাইডার কনস্ট্যান্টটা হচ্ছে 2 ইন্টু রাইডারের ভর, 2 ইন্টু রাইডারের ভর ডিভাইডেড বাই প্রধান স্কেলের ক্ষুদ্রতর মোট ভাগ সংখ্যা, ক্ষুদ্রতর মোট ভাগ সংখ্যা, ভাগ সংখ্যা। দেখো প্রধান স্কেলে যদি 100টা ভাগ থাকে তাহলে প্রতি 1 ভাগ যদি রাইডারটাকে আমরা ডান দিকে বা বাটখারার দিকে ট্রান্সফার করি তাহলে কি হবে বিষয়টা, 2 রাইডারের ভর, সাধারণত রাইডারের ভর 5 মিলিগ্রাম হয়ে থাকে আর প্রধান স্কেলের মোট ভাগ সংখ্যা সাধারণত 100 হয়ে থাকে। তাহলে এটা হবে বিষয়টা। এখন প্রধান স্কেলের যদি ক্ষুদ্রতম ভাগ হতো 50টা তাহলে আমি 50 দিয়ে ভাগ দিতাম, কমন সেন্স যে সে 50 ঘরের মধ্যে 1 ঘর গিয়েছে তাহলে 50 দিয়ে ভাগ হতো, যদি 100 ঘরের মধ্যে 1 ঘর যায় তাহলে 100 দিয়ে ভাগ হবে, ভেরি সিম্পল। আবার এই রাইডারের ভরটা 10 মিলিগ্রামেরও হতে পারে। মনে রাখবে আমরা সাধারণত 5 মিলিগ্রাম অথবা 10 মিলিগ্রামের রাইডার ব্যবহার করে থাকি, কাজেই প্রশ্নে এই দুটা ভ্যালুই পাবা। যদি প্রশ্নকর্তা একটু চেঞ্জ করে দিতে চান ইচ্ছা করলে উনি দিতে পারেন, তবে সাধারণত 5 মিলিগ্রাম কিংবা 10 মিলিগ্রামেরই হয়ে থাকে। তাহলে এখানে খেয়াল করো কি দাঁড়ায়, উপরে আসে 10 মিলিগ্রাম ডিভাইডেড বাই 100, তার মানে এটা আসে 0.1 মিলিগ্রাম, 0.1 মিলিগ্রাম। একটু আগেই বলেছি আমরা এখানে সবগুলো হিসাব করছি কিসে, আমরা হিসাব করছি গ্রামে। তার মানে রাইডার ধ্রুবক যেটা সেটার মানটাও হিসাব করতে হবে কিসে, গ্রামে। তার মানে আমার এটাকে গ্রামে নিলে দশমিকের পরে 3টা শূন্য, তারপর 1, তারপর হচ্ছে গ্রাম। খেয়াল করো আমরা রাইডার কনস্ট্যান্টের মান পেলাম 0.0001 গ্রাম। 5 মিলিগ্রামের রাইডারের জন্য রাইডার কনস্ট্যান্ট 100 ভাগ ক্ষুদ্রতর সংখ্যা, 100টি ক্ষুদ্রতর সংখ্যা ভাগ থাকলে 5 মিলিগ্রামের জন্য রাইডার ধ্রুবক হচ্ছে 0.0001 গ্রাম। বাট যদি 10 মিলিগ্রামের রাইডার আমরা ব্যবহার করে থাকি দেন দ্য রাইডার কনস্ট্যান্ট উড বি 0.0002 গ্রাম। You can memorize this statement. For 5 milligram, the rider constant is 0.0001 gram, and for 10 milligram, the rider constant is 0.0002 gram. If the total section in main scale is equal to 100টা স্কেল হলে এভাবে আমাকে এই কথাটা যদি আমরা মুখস্থ রাখি তাহলে অবজেক্টিভ অঙ্ক আসলে আমার জন্য তাড়াতাড়ি করা সম্ভব হবে। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই খেয়াল করতেছো আমি ট্রেডিশনালি রাইডার ছাড়া আমরা যে হিসাবটি দেখিয়েছিলাম একটু আগে সেই হিসাবের সাথে এখানে রাইডার কনস্ট্যান্ট ইউজ করার কারণে পার্থক্যটা চোখে পড়ছে নিশ্চয়ই। সেটা কি, আমরা কিন্তু দশমিকের পরে চতুর্থ ডিজিটের ব্যবহার দেখতে পাচ্ছি রাইডার কনস্ট্যান্ট ব্যবহার করার কারণে। তার মানে আমরা এখানে দশমিকের পরে চতুর্থ ডিজিট পরিমাপের জন্য রাইডার ধ্রুবকটাকে এভাবে কাজে লাগাতে পারি। এখন খেয়াল করো প্রতি 1 ঘর যদি রাইডারটি বাম দিক থেকে ডান দিকে যায় তাহলে আমার এখানে দশমিকের পরে চতুর্থ ডিজিটে এসে 1 যোগ হবে। তাহলে আমার যেখানে অজানা ভরটা ছিল 1.6125 গ্রাম, এই দশমিকের পরের চতুর্থ ডিজিটে 5 যেটা, সেই 5টাকে আনার জন্য তাহলে আমাকে কি করতে হবে, তাহলে রাইডারটাকে আমাকে 5 ঘর ডান দিকে নিতে হবে। রাইডারটা যদি 1 ঘর ডান দিকে নেই তাহলে আমার যোগ হচ্ছে 0.0001 গ্রাম। তাহলে রাইডারটাকে যদি আমি 5 ঘর ডান দিকে নেই তাহলে আমার যোগ হচ্ছে 0.0005 গ্রাম। তার মানে এই ওজনটার সাথে আমি রাইডারটাকে কি করব, রাইডারটি ক্ষুদ্রতর 5 ঘর অগ্রসর করলে তাহলে আমি এখানে লিখি রাইডারটি ক্ষুদ্রতর 5 ঘর ডানে
অগ্রসর করলে আমার এখানে কি হচ্ছে, আমার এখানে আরও যোগ হচ্ছে 0.0005। তার মানে আমার যে কাঙ্ক্ষিত ভ্যালুটা 0.6125 গ্রাম সেটি কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা বুঝলাম যে রাইডার ধ্রুবক কেন দরকার হয় এবং রাইডার ধ্রুবকের মাধ্যমে দশমিকের পরে যে চতুর্থ ডিজিট পর্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করা যায় সেই বিষয়টি ক্লিয়ার হলো। এখানে আমরা একটা অল্টারনেটিভ কাজও করতে পারি। দশমিকের পরে তৃতীয় এবং চতুর্থ ডিজিট দুইটাই আমরা রাইডার ধ্রুবকের সাপেক্ষে বের করতে পারি। খেয়াল করো, আমরা যখন দশমিকের পরে তৃতীয় ডিজিটটা এই যে এইখানে যখন বের করেছিলাম, ইট ইজ এ লিটল বিট টাফ। কেন টাফ? কারণ আমরা এখানে 1 মিলিগ্রামের দুইটা বাটখারা ব্যবহার করেছি। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, 1 মিলিগ্রাম অনেক ছোট একটি বাটখারা। এটিকে যদি তুমি ইউজ করে ব্যালেন্সিং করতে চাও, এটা খুবই টাফ হয়ে যায়, অনেক ধৈর্যের বিষয় হয়। তাহলে আমরা কি করতে পারি? আমরা এই যে লাস্টে যেই 1 মিলিগ্রামের দুইটি বাটখারা ব্যবহার করলাম, সেটি ব্যবহার না করলে আমার কতটুকু ব্যবহার করা সম্ভব আমি এখান থেকে একটু দেখাই। 1.6100। তার মানে আমি এটিকে ডিলিট করে দিলাম। এই যে বক্স করা যে অংশটি, এটিকে যদি আমরা ডিলিট করে দিই তাহলে আমি এতটুকু পর্যন্ত পাচ্ছি। তাহলে আমার এই জন্য কী কী লাগবে? এই জন্য আমাকে লাগছে এখানে আমার একটা 500 mg, it is quite possible, 100 mg, it is also possible, then 10 mg। স্টুডেন্টরা খুব ইজিলি এগুলো 10 mg-টা একটু ছোট, বাট সেটাও করা যায়। তাহলে দশমিকের পরে আমরা রাইডার ধ্রুবক যখন পলবঙ্গ ব্যালেন্সে ব্যবহার করছি, তখন দশমিকের পরে আমরা 2 ডিজিট পরিমাপ করব নর্মাল বাটখারা দ্বারা। তৃতীয় এবং চতুর্থ ডিজিটে আছে কত দেখো, 2 এবং 5, তার মানে 25। অর্থাৎ যদি রাইডার ধ্রুবক 0.0001 গ্রাম হয়, তাহলে রাইডারটাকে আমরা বাম দিক থেকে ডান দিকে 25 ঘর শিফট করব। ভেরি সিম্পল। তাহলে 25 ঘর শিফট করলে কি আসে? আমরা যদি অন্যভাবে আলাদাভাবে দেখাই, 25 × 0.0001 গ্রাম, তার মানে এটি আসে 0.0025 গ্রাম। তার মানে আমার এখানে 25 ঘর সরানোর কারণে এটি পাচ্ছি ব্যাস হয়ে গেল 1.6125 গ্রাম। তাহলে আমি তোমাদেরকে একটা ছোট্ট ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে, যখন আমরা রাইডার ব্যবহার করব পলবঙ্গ ব্যালেন্সে, তখন আমরা দশমিকের পরের তৃতীয় এবং চতুর্থ ডিজিটে যাই থাকুক না কেন, সেটিকে আমরা ওই ব্যালেন্সের রাইডার ধ্রুবক থেকে সহজেই বের করে ফেলব। রাইডার ধ্রুবক যদি 0.0001 গ্রাম হয়, তাহলে যদি তৃতীয় এবং চতুর্থ ডিজিটে ফর এক্সাম্পল 79 থাকে তৃতীয় এবং চতুর্থ ডিজিটে, তাহলে আমরা রাইডার থেকে কি করব? ডান দিকে 79 ঘর নিব। 79 ঘর না মানে কি, প্রধান স্কেল বরাবর 7 ঘর নিব, 7 × 10 = 70, আর তারপরে সপ্তম ঘরের পরে আরও 9টা ছোট ঘর নিব। তাহলে 70 আর 9 কত? 79। এই ক্ষেত্রে অবশ্যই রাইডার ধ্রুবক হচ্ছে 0.0001 গ্রাম হতে হবে। আচ্ছা, আরেকটু ডিপের দিকে যাই। ধরো আমার যদি রাইডার ধ্রুবকটা হয় 0.0002 গ্রাম, আর আমার যদি থাকে 1.6250 গ্রাম, এটি যদি পরিমাপের জন্য বলা হয়ে থাকে, তাহলে আমরা কি করব? তাহলে আমার এখানে দেখো তৃতীয় এবং চতুর্থ ডিজিটে আছে 50 মানে 50। তাহলে 50 আর রাইডার ধ্রুবক হচ্ছে 0.0002 গ্রাম, তার মানে আমি 25 ঘর নেব। 25 × 2 = 50, আর যদি এটা 1 হতো তাহলে নিতাম 50 ঘর। ঠিক আছে? তার মানে 25 × 0.0002 গ্রাম। এখান থেকে আমরা 0.0050 গ্রাম পেয়ে থাকি। তোমরা যদি এতক্ষণের কথা বুঝে থাকো, তাহলে এখানে তোমাদেরকে আরেকটি মজার বিষয় বলি। সেটি হচ্ছে, পলবঙ্গে ব্যালেন্সে রাইডার ধ্রুবক কিন্তু 0.0002 গ্রাম ব্যবহার করলে সকল পরিমাপ দশমিকের পরে সূক্ষ্মভাবে 100% বের করা যায় না। দেখো, আমি যদি হয় 1.6259 গ্রাম, আর আমার যদি রাইডার ধ্রুবক হয় 0.0002 গ্রাম, প্রবলেমটা কোথায় দেখো? 59-এর জন্য আমি যদি 30 ঘর নেই, তাহলে 30 ঘর নিলে দেখো 30 ঘরের জন্য এই ভ্যালুটা আসে 0.0060 গ্রাম। আর যদি 29 ঘর নেই, তাহলে আসে 0.0058 গ্রাম। তার মানে 29 কিংবা 30 যেটি নেই না কেন, আমার কিন্তু 5, 9 বা 59 আসবে না। তার মানে
বেস্ট হচ্ছে 0.0001 গ্রামের রাইডার ধ্রুবক বের করা। তাহলে দশমিকের পরে চতুর্থ ডিজিট পর্যন্ত 100% অ্যাকুরেটলি পরিমাপ করা সম্ভব হবে। বোঝা গেল শিক্ষার্থীরা? তাহলে আমরা পলভঙ্গি ব্যালেন্স থেকে একদম ইনস অ্যান্ড আউটসের যতগুলো বিষয় আছে সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। পলভঙ্গি মূল প্রবলেমটা হচ্ছে টাইম কনজিউমিং, কিন্তু সুবিধাটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স আমরা কি বলে কম দামের এবং এখানে বিদ্যুতের কোনো ব্যবহারের প্রয়োজন হয় না। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে প্রাসঙ্গিকভাবে বলে রাখি ডিজিটাল ব্যালেন্স। ডিজিটাল ব্যালেন্সের মধ্যে আমার দশমিকের পরে 3 ডিজিট হতে পারে, 4 ডিজিট হতে পারে, 2 ডিজিট হতে পারে। একই রকম বিষয়, 3 ডিজিটের চেয়ে 4 ডিজিটের সূক্ষ্মতা বেশি। তবে 4 ডিজিট ব্যালেন্সগুলোর ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই চারপাশ কী করে রাখতে হবে, ক্লোজ করে রাখতে হবে। এরকম স্লাইডিং করা গ্লাস আছে, সেগুলো দিয়ে আমরা ভিতরে এরকম প্যান আছে, প্যানের মধ্যে রেখে আমরা ওজন করে থাকি। খুবই সিম্পল। এখানে টেয়ার করতে হয়, টেয়ার করলে ওজনটা 0 দেখায়। টেয়ার করার সময় যদি তোমার কাগজ বা কোনো পাত্র দিয়ে টেয়ার করো তাহলে ওজনটা এখানে দেখাবে না। 4 ডিজিট ব্যালেন্সের প্রবলেম যদি আমি বলি, প্রবলেম হচ্ছে বিদ্যুৎ ছাড়া তুমি এটাকে ব্যবহার করতে পারছো না এবং কিছুটা কস্টলিও বটে। একটা 4 ডিজিটের ব্যালেন্সের ভালো একটা 4 ডিজিট ব্যালেন্স কিনতে গেলে 80-90 হাজার টাকার মতো বাংলাদেশি টাকায় পড়ে যাবে। সো ইটস এ মানে কস্টলি আইটেম। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে তোমার যেই প্যানটা আছে, অর্থাৎ যেটার উপরে সবসময় আমরা বস্তু রাখবো, সেটা সবসময় ক্লিন রাখতে হবে। সেটার মধ্যে এমন কোনো কেমিক্যালস নিয়ে কাজ করা যাবে না যেই কেমিক্যালসটা ব্যবহার করার কারণে কেমিক্যালসটার মধ্যে লেগে যেতে পারে। কারণ প্যানের মধ্যে যদি আস্তে আস্তে কেমিক্যালস লাগতে থাকে তাহলে কিন্তু তোমার সেখানে ওজন করলে এরর আসার সম্ভাবনা আছে এবং এই 4 ডিজিট ব্যালেন্সটি নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য ধুলাবালি মুক্ত খুব ভালো একটি পরিবেশে সবসময় ক্লিন অবস্থায় 4 ডিজিট ব্যালেন্সটিকে রাখতে হয়। তো এই ক্ষেত্রে একটা প্রশ্ন অনেক সময় পরীক্ষা আসে যে পলভঙ্গি ব্যালেন্স এবং 4 ডিজিট ব্যালেন্সের মধ্যে কম্পেয়ার করো, দুইটাই সূক্ষ্মতা কিন্তু সেম। আরেকটি কথা বলি, যদি তোমাকে বলে পলভঙ্গি ব্যালেন্স এবং 3 ডিজিট ব্যালেন্সের মধ্যে কোনটি উত্তম, বলতে হবে পলভঙ্গি, কারণ সেক্ষেত্রে দশমিকের পরে 4 ডিজিট, 4 ডিজিট ব্যালেন্সে কিন্তু দশমিকের পরে 3 ডিজিট। সো দশমিকের পরে ডিজিট যত বেশি হবে তার সূক্ষ্মতা তত বেশি, কেমিস্ট্রি ল্যাবে সেটির উপযোগিতা তত বেশি। আর যদি সমান সমানে হয় তখন হচ্ছে আমরা হয়তো কোনটা সময় কম লাগে বেশি লাগে সেই বিষয়গুলো নিয়ে কম্পেয়ার করার চেষ্টা করব। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা ইন ডিটেলে আলোচনা করার চেষ্টা করলাম পলভঙ্গি ব্যালেন্স নিয়ে। এটি থেকে অনেক সময় উদ্দীপকও আসে। সো তোমরা একটু ভিডিওটি আবার দেখবে, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি কমেন্ট সেকশনে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।